Nazmul Hassan is a student activist and General Secretary of the Bangladesh Student Rights Council. He played a key role as the central coordinator of the anti-discrimination movement in 2024 in Bangladesh that was successful in toppling the government. Now, that is an achievement. Nazmul, if we could invite you to speak, I cannot emphasize enough how excited and grateful we are that you have made it here today. Good morning. Assalamu alaikum. I would like to extend my sincere thanks to PSI for inviting me to this Asia Pacific Regional Community of Public Service International as a representative of the July mass uprising movement that took place in Bangladesh in 2024. I was one of the central coordinator during the uprising, and I am the General Secretary of Bangladesh Student Rights Council. Since I have been invited here as a representative of the July movement, I would like to deliver my speech in Bangla for the deep respect of my people of Bangladesh and in honor of the martyrs of July. গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর্তৃক শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শহীদ জিয়াদ সহ 2000 অধিক শহীদদেরকে বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতার রক্তের বিনিময়ে দৈত্য দানব শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আজকের এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশে কেন শেখ হাসিনার পতন হয়েছে, কেন জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে? দেখুন, আমরা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সরকারের কাছে আবেদন করেছি সরকারি চাকরিতে যে বিদ্যমান 56% কোটা রয়েছে সেই কোটা সংস্কার করতে হবে। এটাই দাবিটা ছিল বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি। বাংলাদেশে প্রায় 28 লক্ষ শিক্ষিত তরুণ যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তারা বেকার হয়ে আছে। এমন এক সময় সেই কোটা চাপিয়ে দেওয়া তরুণদের জন্য আত্মহত্যার শামিল। তাই আমরা সরকারকে বলেছিলাম 56% কোটা রিফর্ম করতে হবে। কিন্তু এই যৌক্তিক আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা সরকারের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তার শাসনামলে পুলিশ, র্যাব, বিজিপি তাদের সশস্ত্র হামলায় বাংলাদেশের 2000 অধিক শহীদ হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে উল্লেখ রয়েছে সেখানে 1400 জন শহীদ হয়েছে। এখানে আসলে অবশ্যই জানা উচিত আপনাদের যে এই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, রেস্তোরাঁর কর্মকর্তা, প্রায় 284 জন শহীদ হয়েছে। ছাত্র শিক্ষার্থী শহীদ হয়েছে 269 জন এবং শিশু চিলড্রেন শহীদ হয়েছে 135 জন, নারী শহীদ হয়েছে 11 জন। এবং আমাদের এই আন্দোলনে সাংবাদিক যারা আসছে সেই সাংবাদিকদেরকেও
শেখ হাসিনার সরকার হত্যা করেছে, 6 জন সাংবাদিককে হত্যা করেছে। এবং রায়ের বাজার বুদ্ধভূমিতে ওই সময়ে 120 জন বেয়ারিশ লাশ পাওয়া গেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, টাঙ্গাইল, খুলনা, চট্টগ্রাম, সেই সব জায়গাতে বেয়ারিশ লাশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। এটা ছিল শেখ হাসিনা সরকারের চরম মাত্রার নিষ্ঠুরতা, ব্রুটালিটি। এই যে আমরা আন্দোলন করতে গিয়ে আপনারা হয়তো দেখেছেন 15 জুলাই বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বলা হয় ঢাকা ইউনিভার্সিটি। 15 জুলাই সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে, আমাদের নারী বোনরা, আমাদের নারী শিক্ষার্থীরা সেখানে রক্তাক্ত হয়, তারা সেক্সুয়ালি অ্যাসল্ট হয় এবং 2 শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়। এবং পরের দিন 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের সামনে এভাবে দাঁড়িয়ে হাত প্রসারিত করে দিয়েছে, যেমনটা আমাদেরকে আন্দোলিত করেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, আমাদের খায় আমাদের পরে আমাদের বুকেই গুলি করে। সেই শেখ হাসিনা সরকার এমন স্টিমুলার বাংলাদেশে চালিয়েছিল। এবং এই যে শিক্ষার্থীদেরকে হত্যা করা, পাশাপাশি এমন একটা ক্র্যাকডাউন করা হয়েছে, অনলাইন ক্র্যাকডাউন, ইন্টারনেট ক্র্যাকডাউন, কারফিউ জারি করা, ঘর থেকে বেরোয় মানুষকে হত্যা করা। ইভেন আমাদের অনেক শিশুর কথা বলেছি কিছুক্ষণ আগে, একজন সর্বকনিষ্ঠ শহীদ হয়েছে যার বয়স 4 ইয়ার্স, আহাদ। সে তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সের স্নাইপারে তার চোখ হয়ে সে মারা যায়। আমাদের এক নারী সে হয়ে ওঠেনি, সেই শিশু গুলতি রায়, তাকেও সেই বাসার ব্যালকনি থেকে গুলি করে হত্যা করেছে। এমন এক বর্বরতা, এমন এক বাস্তবতার সময় বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একসাথে হয়েছে। আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। প্রত্যেকটা কর্মসূচিতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, কৃষক, শ্রমিক ও সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা 1 আগস্ট শহীদ মিনার থেকে শেখ হাসিনা পতনের ডাক দিই এবং 5 আগস্ট বাংলাদেশের জনগণের বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের প্রথম একমাত্র শাসক হিসাবে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। আসলে এই যে জুলাই অভ্যুত্থান, আমরা তো বলে থাকি 36 জুলাই, 36 দিনের জুলাই, কিন্তু এই 36 দিনের জুলাই শেখ হাসিনা প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে মারাত্মকভাবে আহত করেছে, যার মধ্যে 700 পিপল আর ব্লাইন্ড। কারো এক চোখ নাই, কারো এক পা নাই, অনেকেরই মেরুদণ্ড ভেঙে গেছে। এরকম প্রায় 30,000 আহত যোদ্ধা বাংলাদেশে এখনো পঙ্গুত্ব বরণ করছে, বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি নিজেও শারীরিকভাবে খুব অসুস্থ। গত 10 দিন আগে আমার উপর অ্যাটাক হয়েছে। আমার ইভেন আমি 15 জুলাই আমার মাথার বাদে আপনারা হয়তো ছবিগুলো দেখতে পাচ্ছেন। এই ছবিতে যারা আছে তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আবার যদি ফিরে আসি, কেন শেখ হাসিনা এত 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 বর্বর অজনপ্রিয় হয়ে উঠলো? এর জন্য আমরা শেখ হাসিনার 16 বছরের যে শাসনামল ছিল, সেই শাসনামলের দিকে আমরা তাকাতে পারি। আমরা দেখতে পেয়েছি 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে
বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসার, মিলিটারি অফিসারকে হত্যা করেছে। পাশাপাশি আরো 74 জন মানুষকে শেখ হাসিনা ক্ষমতা আসার পর 2009 সালে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে, বাংলাদেশ যেহেতু একটি মুসলিম সম্প্রদায়ের দেশ, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সাথে আমাদের শ্রদ্ধার ভালোবাসার সম্পর্ক রয়েছে। সে জায়গায় 5ই জুন 2013 সালে 93 জন আলেম ওলামাদেরকে হত্যা করেছে। তাছাড়া আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা সরকার যেটা সবচেয়ে বেশি করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতো 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 7,000 মানুষকে বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর মধ্যে তারা নিয়ে আসছে, যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক দমন নিপীড়নের মধ্যে পড়েছে এবং গুম খুনের যে একটা আয়নাগর তৈরি করেছে। আমরা এমন একটা অবস্থা দেখতে পেয়েছি, বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, যাকে গুম করা হয়েছে। আমরা শুনতে পেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে যে তাকে গুম করার পরের দিন হত্যা করেছে। তো শেখ হাসিনা এতটাই নিষ্ঠুর, সে হত্যা করে পরের দিন সেই পরিবারের ওয়াইফ, বাচ্চাদেরকে নিয়ে হাত বুলিয়ে দিচ্ছে, অথচ হি ইজ এ মার্ডার। এমন একটা বাস্তবতার কারণে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে 3টি ইলেকশন হয়েছে, নির্বাচন। এই নির্বাচনে শেখ হাসিনা ইলেকট্রাল ফ্রড হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। 2014 সালে নির্বাচন, 2018 সালে নির্বাচন, 2024 সালে ডামি নির্বাচন, যেখানে আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনার দল আওয়ামী লীগ ছাড়া কেউ রিপ্রেজেন্ট করে নাই। একটা ইম্পর্টেন্ট বিষয়, 2018 সালে শেখ হাসিনার যে ভোট দিতে চায় নাই, বাংলাদেশের নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের জননী এক মাকে, গৃহবধূকে গণধর্ষণ করেছে জন্য, বিকজ অফ শি লিভিং another party. This is the current, this is the situation of Sheikh Hasina's government. সুতরাং আমরা, এবং অর্থনৈতিক ইকোনমিক ব্লান্ডার হয়েছে বাংলাদেশ, প্রায় $151 বিলিয়ন পাচার হয়েছে। সুতরাং এত রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা যেন আর মানুষ হলেই তাকে এনফোর্সমেন্ট বা ডিসঅ্যাপিয়ারেন্স না করি। আমরা যেন মত প্রকাশের স্বাধীনতা দিতে পারি। আমরা যেন বাংলাদেশকে সভ্য জাতি হিসাবে রূপান্তরিত করতে পারি। বাংলাদেশের তরুণ যারা আছে, যারা যুবক আছে, তাদেরকে যেন আমরা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, সেই জায়গাটা আমরা স্বপ্ন দেখি। আমরা মনে করি তরুণরা যদি এগিয়ে আসে, তাহলে বিশ্ব চেঞ্জ হয়ে যাবে, একেবারে বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে। এবং সর্বশেষ যে কথাটা বলতেছিলাম, আমাদের এখানে হয়েছিল, যারা বিচারকের দায়িত্ব ছিল তারাই ইনজাস্টিস করেছে, যারা দুর্নীতি দমনের দায়িত্ব ছিল তারাই দুর্নীতি করেছে। এই এই সিনারিও আর বাংলাদেশে আমরা দেখতে চাই না, বাংলাদেশে আমরা হতে দিব না। এবং সর্বশেষ আমি একটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, I call upon the global community to solidarity with Bangladesh in empowering its youth to play an active role in national politics. The practice of writing boards, democracy, justice, and exercise of voting rights, upholding the rule of law, upholding the rule of law, economic prosperity, and the human rights. And lastly, I also say that we seek international support to hold the Awami League, Sheikh Hasina, accountable for the genocide. Thank you so much. অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। I am really grateful to coming here. Thank you so much.
Nazmul, thank you so much for your speech, for giving us your very valuable time, and for joining us even though you have been injured. We are incredibly lucky to have you here, and I hope that we can all interact with you more over the coming days of APRICON. Thank you so much. Another round of applause.